তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন আসিফ এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার নিশ্চিতে উদ্যোগ নেয়ার তাগিদ মন্ত্রিসভার, প্রয়োজনে আইন প্রয়োগ। উপনির্বাচনে ভোটের হারে প্রশ্ন মির্জা ফখরুলের, বিএনপির অভিযোগ নাকচ করলেন ওবায়দুল কাদের। বাগেরহাটে শিশু ধর্ষণের 2 সপ্তাহের মধ্যে রায়, একমাত্র আসামির যাবজ্জীবন, বিচার মাত্র 6 কার্যদিবসে। দাম নির্ধারণ ও অভিযানের প্রতিবাদে কারওয়ান বাজারে আড়তে আলু বিক্রি বন্ধ, খুচরায় দাম কমছে না। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। করোনা মহামারীর কারণে গত বছরের তুলনায় মন্ত্রিসভার নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার এবছর কিছুটা কমেছে, যা গত বছরের তুলনায় 7.14% কম। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানান, শীতে করোনার বিস্তার ঠেকাতে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন। মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন বিষয়ে 2020 সালের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে দেখা যায়, গত বছরের তুলনায় সিদ্ধান্ত বাস্তবায়ন হার কিছুটা কম। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ হার ছিল 75.78%, আর এ বছর তা 68.64%। বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবের বিরূপ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি হার পূর্ববর্তী বছরের তুলনায় কিছুটা স্লো হয়েছে। পূর্ববর্তী বছর ছিল 58%, এবার হয়েছে 48%। শীতে করোনা বিস্তার ঠেকাতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্কের ব্যবহার বাড়াতে প্রয়োজনে আইন প্রয়োগেরও নির্দেশনা দেওয়া হয়েছে। এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন, তাহলে অটোমেটিক্যালি আমরা এটার থেকে আপনার একটু রিলিফ পাবো আর কি। এছাড়াও অস্ট্রিয়ার সাথে এয়ার সার্ভিস চুক্তির অনুমোদন দেয় মন্ত্রিসভা। এটি চূড়ান্ত হলে ঢাকা থেকে ভিয়েনায় সপ্তাহে 7টি যাত্রীবাহী ও 7টি কার্গো ফ্লাইট পরিচালনা করা যাবে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 21 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 14 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,681 জনের। 110টি ল্যাবে 24 ঘন্টায় 15,146 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,637 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.81%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,90,206 জনে। সুস্থ হয়েছেন আরও 1,627 জন। এ নিয়ে মোট সুস্থ 3,05,599 জন। উপনির্বাচনের ফলাফল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ প্রধান দুই দলের নেতার। ঢাকা 5 আসনে 10 নয় 5% ভোট পড়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করেছেন, নির্বাচন এখন তামাশায় পরিণত হয়েছে। আর ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুটছে। জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে না পারার কারণেই নির্বাচনে দলটির এ বিপর্যয়। শনিবার অনুষ্ঠিত ঢাকা 5 ও নওগাঁ 6 আসনের উপনির্বাচনে ভোটের বড় ব্যবধানে জয় পান আওয়ামী লীগের প্রার্থীরা। বিপরীতে জামানত হারান বিএনপির 2 প্রার্থী। নির্বাচনে বড় অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ফল প্রত্যাখ্যান করেন বিএনপির প্রার্থীরা।
এমন প্রেক্ষাপটে সোমবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন, উপনির্বাচনে ভোট সুষ্ঠু হয়েছে, বিএনপির অভিযোগের ভিত্তি নেই। জনগণের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে না পারাই বিএনপির ব্যর্থতা। আন্দোলন এবং নির্বাচনে বারবার ব্যর্থ হচ্ছে তারা নেতিবাচক রাজনীতির কারণে। কোনো রকমের অস্থিরতা তৈরির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা প্রতিহত করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা ৫ ও নওগাঁ ৬ আসনের উপনির্বাচনের ফলাফল বাতিল এবং পুনরায় নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের অধীনে ভোটে মানুষের আগ্রহ নেই, তার প্রমাণ ঢাকা ৫ আসনের উপনির্বাচন। ৫-এ 10% ভোট তারা বলছে, 10% না, আমরা মনে করি ওখানে 5% ভোট পড়ে নাই। আমরা নির্বাচনে গিয়ে প্রমাণ করতে চাই যে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, হয়নি। দেশের স্বার্থে পদত্যাগ করে দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আর টালবাহানা করবেন না, পদত্যাগ করুন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রতিক উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও তা গণতন্ত্রের উপর প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রচার ও প্রকাশনা উপকমিটির সভায় একথা বলেন তিনি। এইচ.টি. ইমাম বলেন, করোনার পরও সামনে স্থানীয় সরকার নির্বাচন সহ যেসব নির্বাচন হবে সেগুলোতে ভোটার উপস্থিতি ঠিকই বাড়বে। অপর এক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, বৈশ্বিক মহামারীতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক স্থবিরতা চলছে সে তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশ বেশ ভালোভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছে। এর ফলে ইতোমধ্যে দেশের জিডিপির যে উন্নতি হয়েছে তা অব্যাহত থাকবে। প্যান্ডেমিকের মধ্যেও যেভাবে মানুষ সরব, তাতে আমার মনে হয় না যে পরবর্তীকালে অসুবিধা হবে। মূল নির্বাচন আসুক, এই তো সামনেই দেখুন আপনারা, আমি তো অপেক্ষা করছি, ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হবে, দেখবেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সাথে সাথে গ্রামাঞ্চলে কী রকমভাবে সকলে উজ্জীবিত হয়ে ওঠে। বাগেরহাটে শিশু ধর্ষণের ঘটনার 2 সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হয়েছে। রায়ে একমাত্র আসামি আব্দুল মান্নান সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নূরে আলম এই রায় ঘোষণা করেন। আসামি আব্দুল মান্নান সর্দার বাগেরহাটের মোংলা উপজেলার একটি ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকার বাসিন্দা। 7 বছরের শিশু ধর্ষণের অভিযোগে 13 অক্টোবর গ্রেপ্তার হয় মান্নান। 1 সপ্তাহ পরেই ধর্ষণের মামলায় দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। সকালে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ নূরে আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও আসামিকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয়। 3 অক্টোবর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযোগপত্র পুলিশ জমা দেয় মাত্র 8 কর্মদিবসের মধ্যে। এরপর 13 অক্টোবর 16 জনের সাক্ষ্য নেওয়া হয়। 14 অক্টোবর চলে চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য ও তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ। 15 অক্টোবর নেওয়া হয় আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষ্য। ট্রাইব্যুনাল 2 এর বিচারক যে রায়টা দিয়েছেন 9-1 ধারা 2003 সালে নারী শিশু নির্যাতন দমন আইনের ধারায় সর্বোচ্চ সাজা যাবজ্জীবন এবং যাবজ্জীবন সহ 20,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। সঠিকভাবে রায়টা ঘোষণা হয় নাই, এটা ষড়যন্ত্রের কেস, দোষসাজের কেস, এই কেসে আমরা উচ্চ আদালতে আপিল করব। এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত এর বাস্তবায়ন চান সুশীল সমাজ। এই রায় যা হয়েছে অনেক খুশি হয়েছি এবং অন্য যে নারী শিশু নির্যাতন দমন মামলাগুলো আছে সেই মামলাগুলো যেন এত দ্রুত সময়ে রায়গুলো হয়। গত 3 অক্টোবর 50 মান্নান 7 বছরের শিশুটিকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে রাতেই মেয়েটির মামা বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সিলেটে পুলিশ হেফাজতে রায়হান আহমেদের মৃত্যুর ঘটনায় আদালতের সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন 3 পুলিশ সদস্য। তারা হলেন দেলোয়ার হোসেন, সাইদুর রহমান এবং শামীম আহমেদ।
সোমবার বিকেলে তাদের সিলেটের সিনিয়র মহানগর ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল হাসান জানান, 3 পুলিশ সদস্য আদালতে ওই দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। 11 অক্টোবর ভোরে নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমেদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের অভিযোগ ওঠে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। পরদিন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভুইয়া সহ 4 পুলিশ সদস্যকে বরখাস্ত এবং 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এমন ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে মেডিকেল শিক্ষার্থীরা। সারা বছরের টার্ম এবং কার্ড পরীক্ষার ফল পর্যালোচনা করে প্রমোশন দেওয়ার দাবি তাদের। সকালে রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, করোনা মহামারীর মধ্যে পরীক্ষা দিতে রাজি নন তারা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী করোনা নেগেটিভ সনদ নিয়ে পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষা চলার সময় কেউ করোনা আক্রান্ত হলে তিনি আর পরীক্ষা দিতে পারবেন না। এই নির্দেশনার বিরোধিতা করে শিক্ষার্থীরা বলেন, পরীক্ষা দিতে না পারলে পরবর্তী পদক্ষেপের বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা নেই। করোনাকালে ফাইনাল প্রুফ পরীক্ষা না নিয়ে সারা বছরের পরীক্ষার ফল পর্যালোচনা করে প্রমোশন দিলে সেশন জটমুক্ত থাকা যাবে বলেও মনে করেন শিক্ষার্থীরা। স্টুডেন্ট যারা আছি তারা 190টা আইটেম দিয়ে ওইটার এলিজিবিলিটি পাওয়ার পর কার্ডে আমরা বসার সুযোগ পাই। কার্ডে বসা 18টা কার্ড দেওয়ার পরে আমরা প্রফে বসার সুযোগ। যত আমরা পরীক্ষা দিয়েছি এ পর্যন্ত তাদের উপর আমাদের পূর্ববর্তী ফলাফলের উপর ভিত্তিতে আমাদের অ্যাসেসমেন্ট করে আমাদের পরবর্তী ধাপে প্রমোশন দেওয়া, অনলাইন ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হোক। আমরা আমাদের সেশন জট চাচ্ছি না, আমরা সেশন জট চাচ্ছি না এবং আমরা এই যে ডিসেম্বর মাসে যে সেকেন্ড ওয়েভের মধ্যে যে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হচ্ছে এটা কোনোভাবেই আমাদের স্বাস্থ্যযোগীর সাথে। বিভিন্ন ফি কমানোর দাবিতে টানা 3 দিন ধরে আন্দোলন করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে। করোনার কারণে গত 18 মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় সেমিস্টার ফি নিয়ে বিপাকে পড়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ করোনার প্রভাবে অনেক পরিবারের আয় কমে গেছে, শিক্ষার্থীদের টিউশনিও বন্ধ হয়ে গেছে। টিউশন ফি 30% কমানো সহ অন্যান্য ফি বাতিলের দাবিতে এবার আন্দোলনে নেমেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় বন্ধ অথচ তাদের কাছ থেকে গ্রন্থাগার ফি, ল্যাব ফি, বিদ্যুৎ ফি, এসি ফি নেওয়া হচ্ছে। এটি বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার মেল করা হয়েছে, তারা মেলে যখন রিপ্লাই করে নাই তখন আমরা বাধ্য হয়ে এই প্রতিষ্ঠায় আসছি এবং এখন পর্যন্ত তারা আমাদের কোনো আশার বাণী শোনায় নাই। টিউশন ফি তার উপর 30% ওয়েভার, আর যেটা হলো যে অ্যাক্টিভিটি ফি নিচ্ছে আমাদের, যে লাইব্রেরি ফি, দেন কম্পিউটার ল্যাব ফি, এইসব মিলে প্রায় 9,500, অলমোস্ট 10,000-এর একটা ফি নিচ্ছে, যেটা কোনো একদম লজিকে নেওয়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, এ নিয়ে ট্রাস্টি বোর্ডের বৈঠক হবে বৃহস্পতিবার। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাদের কেসটা সিম্পাথেটিক, সেটা আমি বোর্ডে সেভাবে প্লেস করব। কিন্তু যেহেতু বোর্ড মিটিং 24 ঘন্টার নোটিসে খুব কম করা যায়, 4 দিনের জন্য আমি সময় চাইছি। বৃহস্পতিবারের মধ্যে আই উইল কাম ব্যাক উইথ দ্য নিউজ টু ইউ। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ তাই ফি কমানো উচিত। বাসায় বসে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করছে, এতে করে বিশ্ববিদ্যালয়ের অনেক খরচ কমে গিয়েছে। এই খরচ কমে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে টিউশন ফি আছে, তাদের যে সেশন ফি আছে, যেটা তারা নর্মাল সময় নিয়ে থাকে, সেই সেশন ফি এবং টিউশন ফি অনেকটুকু কমিয়ে নিতে পারে বা কমিয়ে দিতে পারে, এটাই আমাদের সকলের প্রত্যাশা। সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান কমিশনের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে ক্যাসিনো কাণ্ডে অভিযুক্ত 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন, যার মধ্যে অন্তত 4 যুবলীগ নেতার অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র এ মাসেই দায়ের করেছে সংস্থাটি।
গত বছর দুর্নীতি বিরোধী অভিযানের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর অংশ হিসেবে সারা দেশে ক্যাসিনো ও জুয়ার আড্ডায় অভিযান চালানো হয়। সংশ্লিষ্টতা পাওয়া যায় বেশ কয়েকজন শীর্ষ যুবলীগ নেতার। 2019 সালে ক্যাসিনো ও দুর্নীতি সংশ্লিষ্ট শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে 17 যুবলীগ নেতা সহ 22 জনের বিরুদ্ধে নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। তাদের কাছে 581 কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানায় সংস্থাটি। আমরা প্রমাণ পেয়েছি এই সম্পদ সবই অবৈধভাবে অর্জিত হয়েছে, সুতরাং ছাড় পাওয়ার সুযোগ নেই। এ মাসের মধ্যে যুবলীগ নেতা ইসমাইল হোসেন সম্রাট, আনিসুর রহমান, সেলিম প্রধান ও জিকে শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুদক। আমাদের তদন্তকারী কর্মকর্তারা যারা ছিলেন তারা কিন্তু বসে থাকেননি। আমরা আশা করছি এই মাসের মধ্যে 4 থেকে 5টি মামলায় আমরা চার্জশিট দিতে পারবো। ক্যাসিনো ও দুর্নীতি সংশ্লিষ্ট 22 জনের দেশে বিদেশে সব অবৈধ সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এরই মধ্যে প্রায় শেষ হয়েছে সব প্রস্তুতি। করোনায় দীর্ঘ ছুটি ও বন্যার কারণে ভাটা পড়েছে আয়োজনে। কোথাও কোথাও পূজা বাবদ খরচও কমানো হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন প্রতিমা শিল্পীরা। এছাড়া যেসব মণ্ডপে পূজা হবে সেগুলো তৈরি করা হচ্ছে সরকারের নির্দেশনা মেনে। 22 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আয়োজন। তবে সব জেলায় প্রাণহীন এবারের পূজা উৎসব। কুড়িগ্রামের বৈদ্যের বাজার গ্রামে প্রতি বছর 2 থেকে 300 প্রতিমা তৈরি হলেও এবার হয়েছে মাত্র 70টি। বারবার বন্যা ও করোনার কারণে কমেছে প্রতিমার চাহিদা। নরসিংদীতে পূজার বরাদ্দ এমনিতেই কম, তার উপর প্রতিমা তৈরির সরঞ্জামের দাম বাড়ায় লোকসানে পড়েছেন কারিগররা। কুড়ার দাম বেশি, বন্যার নিগা, তারপরে তার কাটার দামও বেশি। যে তার কাটা আনতাম আমরা 80 টাকা 90 টাকা দিই, তার কাটা হলো 120 টাকা 30 টাকা দিই। কারিগর তো করোনার নিগা কারিগরও কম। করোনা সংক্রমণ রোধে ময়মনসিংহ, ফরিদপুর, লক্ষ্মীপুর সহ সব জেলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হচ্ছে পূজার আয়োজন। মাস্ক ছাড়া কেউ যেতে পারবে না দেবী দর্শনে। তাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, আর মণ্ডপের সামনে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। আর ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পূজা মণ্ডপ নজরদারি বৃদ্ধি করেছে। প্রতিটা মন্দিরে আমাদের নো মাস্ক নো এন্ট্রি এই সিস্টেমে আমরা ভক্তবিন্দুদের আহ্বান জানাবো এবং তারা সামাজিক ডিস্টেন্স রেখেই পূজাটা দর্শন করবেন। ব্রাহ্মণবাড়িয়ার 566টি মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আয়োজকরা। বরিশালে তোরণ, আলোকসজ্জা সহ বাড়তি খরচ কমিয়ে সেই অর্থ দেয়া হচ্ছে করোনায় ক্ষতিগ্রস্তদের। জেলা ও মহানগরে এবার পূজা হচ্ছে 617টি মণ্ডপে। আমরা এবারের পুজোকে মানবিক পূজা হিসেবে নিয়েছি। আমরা এবারের পূজা আমাদের যে অর্থ বাঁচবে সেই অর্থ দিয়ে আমরা মানবতার সেবায় কাজে লাগাবো। প্রতিটা মন্দিরে এইভাবেই সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের মায়ের কাছে আমরা প্রাণ ভরে আকুতি জানাবো এবারে সাত্ত্বিক পূজার মাধ্যমে, যেন সারা বিশ্বে এবারে এই করোনা থেকে মুক্ত। 26 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসবের আয়োজন। সার্বিক নিরাপত্তায় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্যবসায়ী শিরু মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার 5 জনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই খুন হয়েছেন শিরু মিয়া। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এই কান্না রাজধানীর আদাবরের নিহত ঠিকাদার শিরু মিয়ার সহধর্মিনী জ্যোৎস্না বেগমের। স্বামীকে হারানোর পর থেকেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় পুরো পরিবার। আমার আব্বু ওই যে এলাকা ভিত্তিক কোনো খারাপ কোনো কাজ করতে দিত না মানুষকে, তো এইটাই হলো সম্পূর্ণ আব্বুর একটাই দোষ যে আব্বু কারোরে কিছু করতে দিত না। কিছুদিন আগে আব্বু কাজ নিয়েছিল, ঠিকাদার কাজ নিয়েছিল, তো এটাও করতে দেয় নাই। তো আব্বু, আমি নাম বলবো না, দুনিয়াতে আমার এরকম অন্ধকার করে দিয়ে গেল। যারা এরকম করছে আমার সন্তানরা বাবারা করছে, তাদের আমি ফাঁসি চাই। সরকারের কাছে আমার আবেদন। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় গেল 3 অক্টোবর রাত 8:30টার দিকে আদাবরের বাসা থেকে শিরু মিয়াকে ডেকে নিয়ে যায় ওহিদুর, সুজন মিয়া সহ আরও কয়েকজন। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শিরু। এই ঘটনায় 4 অক্টোবর মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহতের ছেলে মামুন।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও চাপাতি। পুলিশের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণেই এই হত্যাকাণ্ড। শিরু এবং আর্মি আলমগীর এরা হলো সন্ত্রাসী নবী একজন বড় টেরর, সে বাইরে থাকে। তাদের ভাগাভাগি না দেওয়ার কারণেই মূলত এই হত্যাকাণ্ডটা তাকে নৃশংস হত্যা করেছে। এবং এর সাথে আমরা তদন্ত করে আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি। এই 5 জনেই আদালতে কিন্তু 164 করেছে, স্বীকারোক্তি প্রদান করেছে, তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করেছে নিহতের পরিবার। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুতে বসানো হলো 33তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো সেতুর প্রায় 5 কিলোমিটার অংশ। 32তম স্প্যান বসানোর 8 দিন পর বসল 33তম স্প্যানটি। সকাল 8:30টায় মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে 3600 টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেনে স্প্যানটি বহন করে নির্ধারিত পিয়ারের কাছে আনা হয়। এরপর শুরু হয় স্প্যান বসানোর কাজ। দুপুর 12টা নাগাদ স্প্যান বসানোর কাজ শেষ হয়। এর আগে সেতুর 32তম স্প্যান বসানোর ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে না থাকায় 2 দিন সময় লাগে স্প্যানটি বসাতে। সরকারের বেঁধে দেয়া দাম ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার প্রতিবাদে আলু বিক্রি বন্ধ রেখেছেন কারওয়ান বাজারের আড়তদাররা। খুচরা বাজারে এখনও 45 টাকার নিচে পাওয়া যাচ্ছে না আলু। এদিকে সরকার নির্ধারিত দামে আলু বিক্রির দাবি জানিয়েছেন ক্রেতারা। জহিরুল ইসলাম অবসরপ্রাপ্ত চাকরিজীবী। বাজারে আলু কিনতে এসেও অতিরিক্ত দাম থাকায় খালি হাতেই ফিরছেন তিনি। এছাড়াও বেঁধে দেয়া দামে আলু না পাওয়ায় ক্ষোভ জানান ক্রেতারা। শুনতেছি যেহেতু পত্রিকায় লেখা আছে 25-30 টাকা, কিন্তু তা তো হচ্ছে না, এই জন্য কিনবো না। দাম দেখতেছি, দাম তো দেখি কমে না, আরও থেকে একটু 50 টাকা দিয়ে 5 টাকা কমছে, তাও তো সম্ভব হইতে আছে না। মোকাম থেকে কারওয়ান বাজারে আলু না আসায় ও ভ্রাম্যমাণ আদালতের কারণ দেখিয়ে সকাল থেকেই বিক্রি বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত। এ সময় দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেয়া হয়। আমরা মাঠ পর্যায়ে তদারকি করছি এবং তদারকি করতে গিয়ে আমরা ব্যবসায়ীরা কিছু কথা বলছেন যে এবছর তাদের যে প্রান্তিক পর্যায়ে যে যারা কৃষক তাদের কিছু দুঃখের কথা বললেন। পাশাপাশি একই সাথে আর একটু মূল্যটা মানে যে পর্যায়ে আসছে তারাও বলছেন যে আর একটু বেশি। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছি। ব্যবসায়ীরা বলছেন আড়তে আলু না আসলে সংকটে পড়তে হবে, তাই দ্রুত আলুর সরবরাহ বাড়ানোর দাবি তাদের। ব্যাপারীর কাছে যোগাযোগ করছি, ব্যাপারী বলছে যে না, এই দামে পড়তে হলে আমাকে মাল আমরা পড়তে হয় না, মাল বেশি দামে কিনা, আগের বেশি যখন দাম ছিল তখন বেশি দামে কিনছে। ব্যাপারীরাও পাঠাচ্ছে না, আড়তদাররাও আনতেছে না। আড়তদাররা বলতেছে এখানে আমরা আনলে জরিমানা করতে হচ্ছে, জরিমানা দিতে হচ্ছে। সরকার ওইখান থেকে বলছে যে 25 টাকা রেট, ব্যাপারীরা 25 টাকা রেটে আমাদের আলু দিচ্ছে না। বগুড়া ও জয়পুরহাটের ব্যবসায়ীরা বলছেন বেশি দামে আলু কেনায় সরকারের বেঁধে দেওয়া দামে আলু বিক্রি করতে পারছেন না তারা। স্টোর ভাড়া, ব্যাংক ইন্টারেস্ট সহ তাদের ভর্তাটা বেশি পড়ে যায়। এই জন্যে তারা তাদের ব্যবসায়ীদের আমার হচ্ছিল যে এই রেটটাতে কিছু দাম বাড়ানো যেত, তাহলে তাদের জন্য সুবিধা হতো। এবছর আলুর উৎপাদন 20 ভাগ কম হয়েছে। এতে করে কিছুটা ঘাটতি থাকায় আলুর দাম বেড়েছে বলেও জানান তারা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে ভারতের পশ্চিমবঙ্গে এবার দুর্গাপূজা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার এই আদেশ দেয় আদালত, যেখানে রাজ্যের সব মণ্ডপে নো এন্ট্রি জোন হিসেবে ঘোষণা করা হয়। ছোট বড় সব মণ্ডপের চারপাশে 5 থেকে 10 মিটার দূর থেকে ব্যারিকেড দেওয়ার নির্দেশও দিয়েছে হাইকোর্ট। কেবল পূজা কমিটির সদস্যরা প্রবেশ করতে পারবেন প্যান্ডেলে। এছাড়াও আদালতের নির্দেশ কিভাবে এবং কতটুকু মানা হলো 5 নভেম্বরের মধ্যে সে বিষয়ে একটি হলফনামা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশ কমিশনারকে। এর আগে করোনায় পূজা করার অনুমতি দেওয়া সম্ভব কিনা সে সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয় আদালতে। থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ দমাতে রাজধানীর বাইরে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী
প্রায়ুথ চান ওচা। সোমবার এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। তবে রাজধানী ব্যাংককে 4 জনের বেশি লোকের সমাবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি ডিক্রি জারি করেছে সরকার। এছাড়াও বিক্ষোভ দমাতে 4টি সংবাদ সংস্থা বন্ধের নির্দেশ দিয়েছে থাই কর্তৃপক্ষ। এদিকে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশজুড়ে রাজপথ উত্তাল করে রেখেছে আন্দোলনকারীরা। রোববার রাজধানীর মেট্রো রেল সেবা বন্ধ করে দেয় তারা। রাজতন্ত্রের সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে প্রায় 3 মাস ধরে চলছে এই বিক্ষোভ। বেসরকারি হিসাব অনুযায়ী গত 7 দিনে অন্তত 80 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার মধ্যে 27 জন এখনও বন্দী অবস্থায় রয়েছে। জানুয়ারিতে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের জন্য ক্লাবগুলোকে এগিয়ে আসার আহ্বান বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনের। করোনা টেস্ট, বায়ো বাবলে হোটেলে রাখার ব্যবস্থা সহ ধার হিসেবে অর্থের ব্যবস্থাও করে দিতে চায় বিসিবি। জাতীয় দলের ব্যস্ততা থাকলেও ঘরোয়া লিগ চালিয়ে যাওয়া হবে বলে জানান এ কর্তা। এদিকে আসন্ন কর্পোরেট টি-20 আসরের দল কিনতে নতুন কোনো প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি বলে জানিয়েছেন খালেদ মাহমুদ। ক্রিকেট মাঠে ফিরেছে, তবে সেখানে সুযোগ পাচ্ছেন অল্প কিছু ক্রিকেটার। এখনও ঘরে বসে দিন কাটছে দেশের বেশিরভাগ ক্রিকেটারের। তাদের মাঠে ফেরাতে প্রিমিয়ার লিগ আয়োজনের বিকল্প নেই। বিসিবি সভাপতি তার উদ্যোগের কথা জানিয়েছেন একাধিকবার। তারই অংশ হিসেবে আগামী জানুয়ারিতে ডিপিএল আয়োজনের রূপরেখা চূড়ান্ত করার কথা জানিয়েছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। পরিকল্পনা সাজিয়ে বিসিবি এখন ক্লাবগুলোর সম্মতির অপেক্ষায়। সিসিডিএম দ্রুতই ক্লাব কর্তাদের সাথে আলোচনায় বসবে। বায়োবাবলে থাকা করোনা টেস্ট সহ প্রয়োজনে ক্লাবগুলোকে লোন হিসেবে টাকার ব্যবস্থাও করে দিতে চায় বিসিবি। ভেন্যু হিসেবে কক্সবাজারের চিন্তা থেকে বেরিয়ে বিসিবির ভাবনায় শুধু বিকেএসপি। আর্থিক অনুদান যদি প্রবলেম হয়, এটা তো আর্থিক অনুদান বলতে বিসিবি তো ক্লাবকে টাকা দিবে না, আসলে তার ক্লাব চালাতে। বিসিবি যেটা করতে পারে হয়তো খুব বেশি হলে একটা লোনের ব্যবস্থা করতে পারে। আমি জানি না, এটা আমার মতামত আমি দিচ্ছি, এটা আমি বিসিবির মতামত দিচ্ছি না। আমার মতামত দিচ্ছি যে এটা হয়তো বা ইনিশিয়াল একটা লোনের ব্যবস্থা করতে পারে। বাট আমার মনে হয় যে ক্লাবগুলো পারবে না সেই কথাটা আমি বলতে বিশ্বাস করি না। দেশে তো সবই চলছে। নভেম্বরের মাঝামাঝিতে হবে টি-20 আসর। 5 দলের খেলায় 120 জনের মতো ক্রিকেটার স্টাফদের সুরক্ষা দিতে হবে। কর্পোরেট লিগ করতে চাইলেও দল নিতে আগ্রহ খুব একটা দেখায়নি নামি দামি প্রতিষ্ঠানগুলো। বিদেশি বড় তারকাদের পাওয়া নিয়েও আছে শঙ্কা। আমরা তো চাই সুপারস্টাররা আসুক, তামিম বা সাকিব বা মাহমুদুল্লাহ বা যারা আমাদের টপ প্লেয়ার, তাদের মানের থেকে নিচু কোনো প্লেয়ার আসলে তো আমরা সেটাকে কনসিডার করব না। কোনোভাবেই আমরা চাই না যে ওই মানের থেকে ভালো প্লেয়ার আসলে আমরা কনসিডারে রাখতে পারি, কিন্তু এখন আমরা সত্যি কথা বলতে সেরকম কোনো নাম পাইনি। সামনে 2 বছর জাতীয় দলের ক্রিকেটারদের দম ফেলার সুযোগ নেই। জানুয়ারির পর মার্চ এপ্রিলে কিছুটা সময় পাওয়া যাবে লিগ আয়োজনে। তা না হলে শঙ্কায় পড়ে যেতে পারে ঘরোয়া ক্রিকেট মৌসুম। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।